আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই বাড়িতে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো আয়ত্ত করতে পারছো। আমরা কিছুদিন আগেই তোমাদেরকে বলেছি এর আগের ক্লাসে যে তোমাদের পরীক্ষা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা অর্থাৎ ইয়ার চেঞ্জ এক্সাম সেটি অনুষ্ঠিত হবে এই মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ খুব সম্ভবত 28-29 তারিখের দিকে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি শীঘ্রই তোমরা সেই পরীক্ষার শিডিউলটি পেয়ে যাবে এবং তোমাদের করণীয় বিষয়ে তোমাদের ক্লাস টিচারের মাধ্যমে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, আমরা বিগত ক্লাসে যেখানে ছিলাম ওখান থেকে আমরা শুরু করতে চাই। বিগত ক্লাসে আমি তোমাদেরকে এই সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, এই আলোচনায় আমি ম্যারেজ আলোচনাটা শেষের দিকে ছিলাম। সেই ম্যারেজ আলোচনায় শেষের দিকে আমরা ম্যারেজের সংজ্ঞা, এর শর্ত, এর বৈশিষ্ট্য, এর ধরনসমূহ আলোচনা করছিলাম এবং ধরনসমূহ আলোচনা করতে গিয়ে আমরা একক বিবাহ আলোচনা করেছি, বহু স্ত্রী বিবাহ আলোচনা করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই আলোচনা হচ্ছে দ্বিতীয় পত্রে, যে আমাদের বাংলাদেশে যে একক বিবাহ আছে, একজন স্বামী একজন স্ত্রী, বহু স্ত্রী বিবাহ রীতি প্রচলিত আছে, যে একাধিক স্ত্রী নিয়ে একজন স্বামী তার সংসার জীবন নির্বাহ করে। এইটি হলো বহু স্ত্রী বিবাহ ভিত্তিক বিবাহ। এবং এরপরে আরো কয়েকটি বিয়ের কথা আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল ক্রস কাজিন অ্যান্ড প্যারালাল কাজিন বিবাহ। অর্থাৎ কাজিন বিবাহ হলো মামাতো, ফুফাতো, খালাতো, চাচাতো, এই চারটি সম্পর্কের মধ্যে বিয়ে, অর্থাৎ চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে আর খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে। এই বিয়েটাকে আমরা বলছি হলো সমান্তরাল, অর্থাৎ হলো প্যারালাল কাজিন। আর একটি মাত্র সম্পর্ক, সেটি হলো মামাতো এবং ফুফাতো। ছেলে যদি মামাতো ভাই হয় মেয়ের, তাহলে মেয়ে হবে ছেলের ফুফাতো বোন। এই সূত্র অর্থাৎ হলো যে ক্রস কাজিন। ক্রসটা শব্দের অর্থ আমি বোঝাতে চেষ্টা করেছিলাম গত ক্লাসে, যে ক্রসটা এই অর্থে যে আত্মীয়তার যে যোগসূত্র, যেমন মামাতো ফুফাতো ভাই বোন, এর আত্মীয়তার যোগসূত্র হলো তাদের পূর্বপুরুষ, অর্থাৎ যাদের ছেলে মেয়ে, একজন তার ভাই, একজন হলো তার বোন। অর্থাৎ সমান্তরালে সমান জেন্ডারের ভিত্তিতে যদি আত্মীয়তার সম্পর্কটা না হয়, তাহলে সেটি হলো ক্রস কাজিন, অর্থাৎ হলো মামাতো ফুফাতো ভাই বোন। এই ক্ষেত্রে মামাতো ভাই ফুফাতো বোনকে বিয়ে করলে এই ভাই যারা বিয়ে করলো স্বামী স্ত্রী, তাদের যে বাবা মা, দুইজনই কিন্তু সহোদর ভাই বোন। সুতরাং একজন পুরুষের দিক থেকে আত্মীয়, একজন হলো মেয়ের দিক থেকে, অর্থাৎ একজন বাবার দিক থেকে একজন মায়ের দিক থেকে আত্মীয়, এরকম হলে তাকে আমরা বলছি ক্রস কাজিন বিবাহ। এবার আসো, ক্রস কাজিন বিবাহ কিন্তু একটি সম্পর্কই হয়, মামাতো ভাই অথবা মামাতো বোন, তার সাথে ফুফাতো বোন অথবা ফুফাতো ভাইয়ের বিবাহ হলে সেটিকে আমরা বলছি হলো ক্রস কাজিন। আর প্যারালাল কাজিন হলো এই যে দুইজনের বিবাহ সম্পাদিত হবে, এই দুইজনই যদি বাবার দিক থেকে পরস্পরের আত্মীয় হয়, ভাই বোন হয়, অথবা মায়ের দিক থেকে ভাই বোন হয়। বাবার দিক থেকে হলে কি হবে, চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে সংগঠিত হলে সেটি হবে দুইজনই বাবার দিক থেকে তাদের পরস্পরের আত্মীয়, সেই কারণে এটিও হবে প্যারালাল কাজিন। অপরদিকে মায়ের দিক থেকে যদি দুইজনই তাদের ভাই বোন হয়,
যেমন খালাতো ভাই বোন, সেটা দেখা যাবে যে স্বামীও কিন্তু তার মায়ের দিক থেকে আত্মীয় এবং স্ত্রীও কিন্তু তার মায়ের দিক থেকে আত্মীয়। সুতরাং এই দুইজনই যদি মায়ের দিক থেকে আত্মীয় হয় তাহলেও প্যারালাল। দুইজনই যদি, অর্থাৎ স্বামী স্ত্রী, এই দুইজনই যদি আবার বাবার দিক থেকে আত্মীয় হয়, চাচাতো ভাই বোন, চাচাতো ভাই বোন আর খালাতো ভাই বোন, এই দুইটা সূত্রকে আমরা বলেছি হলো প্যারালাল কাজিন। আর ক্রস কাজিন মাত্র একটি, সেই ক্রস কাজিনটা হলো মামাতো এবং ফুফাতো। ক্রস এজন্যই বলা হচ্ছে যে একজন যদি মামাতো ভাই হয়, অন্যজন হবে তার ফুফাতো বোন, আর তাদের সম্পর্কের যোগসূত্রটা আসবে একজনের বাবার দিক থেকে, অন্যজনের মায়ের দিক থেকে। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ যে ক্রস কাজিন এবং প্যারালাল কাজিন কি। এখন আসো গুরুত্বপূর্ণ আরেকটি বিয়ের কথা আমরা আলোচনা করব। সেই বিয়েটা হলো যে এর আগে কিন্তু আরেকটা বিয়ের কথা আমরা আলোচনা করেছি, তোমাদের একটু স্মরণ করে দিই। সেটি হলো যে মুসলমান সমাজে এই বিধবা বিবাহ, বিপত্নিক বিবাহের যে রীতি প্রচলন আছে, এটি কিন্তু কোনো কোনো সমাজে, যেমন হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন নাই, কিন্তু মুসলমান সমাজে এটা প্রচলন আছে। এটি এক ধরনের বিবাহ। এর পরবর্তীতে আমরা যে আলোচনা করছি বিয়ের প্রকরণ, সেই প্রকরণের মধ্যে রয়েছে হলো লেভিরেট বিবাহ এবং সরোরেট বিবাহ। আমাদের দেশে দেখা যায় যে অল্প বয়সে যদি কারো স্বামী মারা যায়, অথবা অল্প বয়সে যদি কারো স্ত্রী মারা যায়, তাহলে কি ঘটে, আমরা ওই সন্তানাদি যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তাদের সঠিকভাবে বড় হয়ে ওঠা, মানুষ করে তোলা, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কিন্তু আত্মীয়ের মধ্যে বিয়েটা সংগঠন করে দেই পরবর্তীতে। যেমন স্বামী মারা গেল, স্ত্রী বেঁচে থাকলো, সে খুব ইয়াং, অল্প বয়সী, মাত্র 1-2 সন্তান আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, আত্মীয়রা চিন্তা ভাবনা করি যে তার যে সন্তানের অনাগত ভবিষ্যৎ, সেইটি যাতে মসৃণ হয়, সেইটি যাতে সুন্দর হয়, সেইটি যাতে কলঙ্কাকীর্ণ না হয়, সেই জন্য আমরা মুরব্বীরা, অভিভাবকরা চিন্তা ভাবনা করে তার যদি কোনো দেবর থাকে, অর্থাৎ হলো যিনি মারা গেছেন তার ছোট ভাই থাকে, তাহলে তার সাথে এই মেয়েটার বিয়ে সংগঠন করে দিই। এইরকম বিবাহকে বলা হবে হলো লেভিরেট বিবাহ। তাহলে লেভিরেট বিবাহটা কি? লেভিরেট বিবাহ হলো মৃত স্বামীর ভাইয়ের সাথে, অর্থাৎ দেবরের সাথে যদি কোনো মেয়ের বিয়ে হয়, অর্থাৎ বিধবার বিবাহ হয়, তাহলে সেটিকে আমরা বলবো লেভিরেট বিবাহ। অপরদিকে সরোরেট বিবাহ হলো 2-1 সন্তান রেখে যদি কোনো মা মারা যায়, সেই ক্ষেত্রে তার স্বামী তার সন্তানদের ভবিষ্যতের ভালোর কথা চিন্তা করে, বা অভিভাবকরা তার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিয়ে করানোর ক্ষেত্রে ওই ছেলেটাকে ফার্দার বিয়ে করানোর জন্য খোঁজা হয় যে তার শালিকা আছে কি না। অর্থাৎ শালিকা হবে তার সন্তানদের খালা, তার সাহচর্যে লালন পালন হলে অপেক্ষাকৃত অন্যের তুলনায় সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত হবে। এইরকমটি ধারণা করে আমাদের সমাজে এই প্রচলন আছে, যদি স্ত্রী মারা যায় তাহলে তার বিবাহযোগ্য যদি অন্য বোন থাকে, তার ছোট বোন থাকে, তার সাথে এই তার স্বামী, মানে মৃত ব্যক্তির স্বামী যে বেঁচে থাকলো বিপত্নিক, তার সাথে বিয়ে দেওয়ার প্রচলন আছে। শালিকা বিবাহ বলা হয় এটিকে বলা হয় হলো ইংরেজিতে সরোরেট বিবাহ। আমার মনে হয় আমরা বিবাহের গুরুত্বপূর্ণ প্রকারগুলো এখানে আলোচনা শেষ করতে পারি। এছাড়া হিন্দু সমাজের মধ্যে কিছু প্রচলন আছে, সেটি হলো যে আন্তঃগোত্রীয় বিবাহ, বহির্গোত্রীয় বিবাহ। এমন অনেক সমাজ আছে যেই সমাজে নিজ নিজ গোত্রের মধ্যে বিবাহ করার রীতিটা প্রচলিত নাই, এরকমও আছে। আবার এরকম আছে যে নিজ গোত্র ছাড়া অন্য গোত্রে বিয়ে করার প্রচলন নাই। যেমন হিন্দু সমাজের মধ্যে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, এই যে ক্লাসিফিকেশনগুলো আছে, এই যে জাতিভেদ প্রথা আছে, এই প্রথায় কিন্তু
ব্রাহ্মণের ছেলেকে বা মেয়েকে শূদ্রের কোনো ছেলে মেয়ে বিয়ে করতে পারবে না, এদের জাত ভিন্নের কারণে। এটিও একটি ব্যাপার। এটাকে বলা হয় হলো আন্তঃগোত্রীয় বিবাহ, মানে নিজ গোত্রের মধ্যে তার স্বামী বা স্ত্রীকে পছন্দ করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে কিন্তু বিয়ের আলোচনাটা সমাপ্ত করতে চাচ্ছি, কারণ এরপরে আমাদের এই আলোচনায় আসবে ফ্যামিলি বা পরিবার। বিয়ের আলোচনা আমরা করেছি এ কারণে আগে যে ফ্যামিলি বা পরিবার গঠনের জন্য পূর্ব শর্তই হলো বিবাহ। তাহলে এই যে ফ্যামিলির আলোচনায় যাব, তার আগে বিয়ের যে আমরা সামাজিক গুরুত্ব, একটা সোশ্যাল ইম্পর্টেন্সি, এটি নিয়ে একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে। সেটি হলো এই বিয়ে কেন আমরা করি। এমন আগে একটা সমাজ ছিল যেই সমাজে নিয়ন্ত্রিতভাবে যৌন জীবন চলতো না। যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তারা যৌন আচরণ করত, সেটি কিন্তু সভ্য সমাজ ছিল না। কিন্তু সভ্য সমাজে কালক্রমে পর্যায়ক্রমে বিবাহ রীতি প্রবর্তিত হয়ে আমরা একটি আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই বিবাহ রীতি আমরা অ্যাকসেপ্ট করেছি, আমরা গ্রহণ করেছি। তাহলে এই বিয়ে রীতিটা গ্রহণ করার কারণে কি সামাজিকভাবে আমাদের কি উপকার হয়েছে? প্রথমত কথা হলো যে যৌন জীবনটা নিয়ন্ত্রিত হয়েছে মানুষের। আগে আমরা ইয়ামে জাহেলিয়াতের কথা জানি, অথবা তারও আগের অনেক সমাজ ছিল যেই সমাজে বিবাহ রীতি না থাকার কারণে যত্রতত্র যেখানে সেখানে যাকে খুশি তাকে স্ত্রী হিসাবে বা স্বামী হিসাবে ব্যবহার করার রীতি প্রচলিত ছিল। এতে করে কি হতো, তাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ছিল, যৌন জীবনটা ছিল অনিয়ন্ত্রিত। অর্থাৎ যে মানুষের জৈবিক চাহিদা পূরণের যে বিষয়টি, সেইটি আসলে কোনো সুশৃঙ্খলভাবে ছিল না, তা এটা বিশৃঙ্খলভাবে ছিল। কখনো কখনো এসবের কারণে তাদের নির্ধারিত কোনো স্বামী স্ত্রী না থাকার কারণে বিবাদ বিসম্বাদ ঝগড়া ইত্যাদি বৈরিতা তৈরি হতো এই সমাজের মধ্যে। তো তাহলে প্রথম কথা আমরা পেলাম যে সুনিয়ন্ত্রিতভাবে যৌন জীবন পরিচালনা করা সহজ হয়েছে বিয়ের মাধ্যমে। এরপরে আরেকটি বিষয় হলো সন্তানের বৈধতা দান। যে সন্তানটি বিয়ের কারণে, বিয়ের ফসলটা কি? বিয়ের ফসল হলো এই বংশবৃদ্ধি হওয়া। সে বংশবৃদ্ধি হওয়ার জন্য সন্তানাদির ভবিষ্যৎটা, দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, তাকে পরিচর্যা করা, তাকে মানুষ করা, তাকে সমাজে প্রতিষ্ঠিত করার যে দায়িত্বভার, এইটি কিন্তু আসলে আগের দিনে যখন বিবাহ রীতি ছিল না তখন কিন্তু এটা কেউ গ্রহণ করতো না। যৌন জীবন সমাপ্ত হলে তারা চলে যেত যার যার মতো। তারা কিন্তু আর দায়ভারটা নিত না, সন্তানের লালন পালন কে করবে, তাকে মানুষ করবে, তাকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার যে দায়িত্বটা, এই দায়িত্বটা কেউ নিতে চাইতো না। কিন্তু বিয়ে রীতি প্রবর্তন হওয়ার পরে, ওই আমরা ইয়ার গ্রোভসের সংজ্ঞার মধ্যে, ওয়েস্টার্ন মার্কের সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি গত ক্লাসে, যে সেটা হলো বিবাহ একটি এমন একটি সম্পর্ক যেই সম্পর্ক সন্তান উৎপাদন হওয়া পর্যন্তই নয়, তারপরেও সন্তানের যে মানে লালন পালন করা, তাদেরকে বড় করে তোলা, উপযুক্ত করে তোলা পর্যন্ত অন্তত এই সময়সীমাটা নির্ধারণ থাকে বিবাহের। সেই কারণে আমরা দেখছি যে সন্তানের দায়িত্বভার, রেসপন্সিবিলিটি দেওয়ার করে হলো এই ম্যারেজ হওয়ার মাধ্যমে সামাজিক এই দায়িত্বটা পূর্ণাঙ্গরূপে পালন করা সম্ভব হয়। এরপরে আমরা ধর্মীয়ভাবে বিভিন্ন পাপাচার সংগঠিত হতো। যদি বিয়ের প্রচলনটা না থাকতো তাহলে ইচ্ছে অনিচ্ছায় কারো বিরুদ্ধে কাউকে বশ করে, কাউকে নিজের জীবনসাথী ইচ্ছার বিরুদ্ধে করে নিয়ে হয়তো করতো, সেইটিতে পাপাচার থেকে যেত। এই পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই বিবাহ প্রচলনটা জরুরি হয়েছিল। সামাজিক সম্পর্ক তৈরি হয় এই বিয়ের মাধ্যমে। বিয়ের মাধ্যমে সামাজিকভাবে আমাদের যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভাই বোন, মামা খালা ফুফু ইত্যাদির যে একটা পরিসর আছে, এই পরিসরের বাইরেও
যখন বিবাহ রীতি প্রচলিত হলো, তখন এই বিবাহ রীতির মাধ্যমে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ যে কিনশিপ বা আত্মীয়তার সম্পর্ক, সেই পরিসরটা বেড়ে যায়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটি লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাই যে বিয়ের কারণে যে সমস্ত নতুন নতুন আত্মীয় তৈরি হয়, তাদের সাথে একটা ক্লোজ রিলেশন তৈরি হয় ওই ব্যক্তি বা ওই পরিবারের, যার কারণে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে নিজের পরিবারের আত্মীয় স্বজনের চাইতেও শ্বশুর শাশুড়ি বা বিয়ে সংক্রান্ত যে আত্মীয় স্বজন আছে, তাদের কদর, তাদের মর্যাদা, তাদের একটু গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে। আমি কখনো কখনো অতীতে এই উদাহরণটি দিয়েছি যে আসলে কিন্তু আত্মীয়তা, এই বিবাহ সূত্রের আত্মীয়তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি নিজের ভাই যদি একটা থাকে চাকুরি প্রার্থী, আর শ্যালক থাকে চাকুরি প্রার্থী, আর আমার হাতে যদি এই চাকুরি দেবার ক্ষমতাটা থাকে, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে এটি লক্ষণীয় যে ভাইয়ের আগে তার শ্যালককে চাকরি দেওয়া হয়েছে। অর্থাৎ হলো বিয়ের আত্মীয়তার সম্পর্কটা এত বেশি জটিল এবং কঠিন, এবং কি বলে এটাকে অনেক বেশি তাদের মধ্যেকার সম্পর্কে ঘনীভূত হয় এবং এত বেশি ক্লোজ রিলেটেড হয়, যে কারণে নিজের জ্ঞাতি আত্মীয় রক্ত সম্পর্কে এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বৈবাহিক সম্পর্কের আত্মীয়। আমি যে কথাটি বলছিলাম সেটি হলো বিয়ের গুরুত্ব। এক্ষেত্রে যে সামাজিক সম্পর্ক তৈরি হয় একটা, এছাড়া বিয়ের সামাজিক যে গুরুত্ব আছে আমাদের পরিবারটা গঠন, এই পরিবারটা গঠন হওয়ার মাধ্যমে কিন্তু সুনাগরিক তৈরি হওয়া, সমাজ তৈরি হওয়া, রাষ্ট্র তৈরি হওয়া, এটার মূল জিনিসটাই হলো বিবাহ। অর্থাৎ এই বিবাহটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক জীবনযাপন করতে। আমরা এখন এই বিয়ের গুরুত্ব আলোচনা করলাম, এর ভূমিকাটা আলোচনা করলাম। এরপরে আমরা ফ্যামিলি বা পরিবারের বিষয়টি আলোচনা করতে চাই এইভাবে যে আমরা পরিবার গঠন হয় কিন্তু আসলে ম্যারেজ বা বিবাহ শাদী সংগঠনের মাধ্যমে। এই যে স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার শুরু করলো, তারপর তাদের ঘরে সন্তানাদি আসবে, এতে করে তাদের মধ্যেকার যে পারস্পরিক সম্পর্কের ঘনীভূত হবে সম্পর্কটা, এবং পারস্পরিক সম্পর্কের জালে তারা এমনভাবে আবদ্ধ হবে যে তারা একটা রেসপন্সিবিলিটি ডেভেলপমেন্ট করবে, তাদের মধ্যে একটা পরিবার তৈরি করবে। পরিবারের সকল পরিচালনার এবং ব্যয়ভার নির্বাহের যে দায়িত্বটা, সেটি পরিবার প্রধানের কাছে যাবে। তার একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে পরিবারের মধ্যে। যে আমরা দেখেছি যে রাষ্ট্রের যে কর্মকাণ্ডগুলো যেভাবে সংগঠিত হয়, পরিবারেও সেই কর্মকাণ্ডগুলো ওইভাবেই সংগঠিত হয়। পরিবার প্রধান সকলের দায়িত্ব পালন করেন, সকলকে নিয়ন্ত্রণ করেন, তার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে পরিবারের ভবিষ্যৎ, কে কোথায় যাবে, কিভাবে বড় হবে ইত্যাদি। আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা পরিবারের এখানে পাই। কিনসলে ডেভিসের যে বিখ্যাত গ্রন্থ হিউম্যান সোসাইটি, এই গ্রন্থে উনি বলেন পরিবার হলো এমন কতগুলো ব্যক্তির দ্বারা গঠিত একটা গোষ্ঠী, এমন কতগুলো ব্যক্তির দ্বারা গঠিত গোষ্ঠী যারা পরস্পর রক্তের সম্পর্কে আবদ্ধ, সে সূত্রে তারা একে অন্যের আত্মীয়। অর্থাৎ রক্তসূত্রীয়ভাবে আত্মীয়তার সম্পর্ক বন্ধনের মাধ্যমে গোষ্ঠীগত যে জীবনযাপন করা হয়, এটি হলো একটা পরিবার। সমাজবিজ্ঞানী অ্যান্ডারসন এবং পার্কার, ওনাদের গ্রন্থের নাম হলো সোসাইটি। এই সোসাইটি নামক গ্রন্থে পরিবারের সংজ্ঞা দিয়েছেন সামাজিকভাবে স্বীকৃত, সোশ্যাল অর্গানাইজড, অর্থাৎ সোশ্যাল রিকগনাইজড একটা সংগঠন বা একটা ইউনিট বা ইউনিটি, যেখানে সদস্যরা রক্তের বন্ধনে, বৈবাহিক এবং আইনগত এই সকল প্রকার বন্ধনে পরস্পরের মধ্যে একটা ভূমিকা রাখে। এরপরে এলএইচ মর্গান
তার বিখ্যাত একটা এই পরিবার সম্পর্কে উক্তি রয়েছে, সেটি হলো বিমিশ্রিত যৌন জীবন থেকে বিবর্তন প্রক্রিয়ার ফলে পরিবারের আবির্ভাব ঘটেছে। পরিবারের উৎপত্তি বা অরিজিন অফ দ্য ফ্যামিলির মধ্যে উনি এই আলোচনা করেছেন, সেটি হলো বিমিশ্রিত যৌন জীবন থেকে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে কালক্রমে পরিবারের উৎপত্তি, পরিবারটা কিভাবে উৎপত্তি হয়েছে সেই বিষয়টি এভাবে আলোচনা করেছেন। এখন এই পরিবারের যে বিভাজন আমরা সে আলোচনা করব। পরিবারটা বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের বিভাজনটা অনেকটা ম্যারেজের যে বিভাজন তার কাছাকাছি। এক আকারের ভিত্তিতে পরিবারটা যদি শুধু পিতামাতা ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই রকম পরিবারকে বলা হয় হলো একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি বা অনুপরিবার নিউক্লিয়ার ফ্যামিলি বা হলো একক পরিবার কাকে বলা হয়? ওই পরিবারকে যেখানে পিতা মাতা ভাই বোন এই সম্পর্কগুলোর মানুষের মধ্যেই সীমাবদ্ধ। অপরদিকে একটি বর্ধিত পরিবার, এই পরিবারটি আরেকটি অংশ, যেমন সন্তানাদিকে মানে বিয়ে শাদী করানো হলো, তারা আর একটা পরিবার গঠন হলো, এক্সটেন্ড হয়ে গেল, এটা হলো বর্ধিত হয়ে গেল। এই তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলা হয়। পিতা মাতা ভাই বোন তো থাকলো, তার সাথে আবার ছেলেকে বিয়ে করানো হলো, তার বউ আসলো এবং সন্তান জন্ম নিল, এইরকম অবস্থায় যদি হয় তাহলে সেটিকে বর্ধিত পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি বলা হয়। আর এক্সটেন্ডেড ফ্যামিলির পরে আরও যখন বেড়ে যাচ্ছে তখন যৌথ পরিবার এটাকে বলা হচ্ছে, যে পিতা মাতা একটা পরিবার ছিল, ভাই বোনদের মধ্যে একটি সূত্র ছিল, নাতিপুতি হয়ে গেল আর একটি সূত্র, অনেকগুলো পরিবার একত্রিতভাবে যদি বসবাস করে সেটাকে আমরা বলি হলো যৌথ পরিবার। এরপরে বিবাহ স্ত্রীর সংখ্যাভিত্তিক যে পরিবারের বিভাজন, সেটা হলো স্ত্রী সংখ্যাভিত্তিক পরিবার, একক বিবাহ ভিত্তিক পরিবার যেটি আমরা বিবাহের ক্ষেত্রে আলোচনা করেছি, আর বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার, এই দুটি। আর ক্ষমতার ভিত্তিতে পরিবারের একটা বিভাজন আছে। ক্ষমতা মানে মাতৃতান্ত্রিক পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার। তো মাতৃতান্ত্রিক পরিবারটা কি? মাতা যেখানে হলো প্রধান, মাতা হলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং মাতাই পরিবার পরিচালনা করে, এইরকম তার নিয়ন্ত্রণ, তার শাসন চলছে, সেটা হলো মাতৃতান্ত্রিক পরিবার, বা এটাকে আবার মাতৃপ্রধান পরিবারও বলা হয়। আর একটা হলো আমাদের দেশের রীতিতে যেটি আছে সেটি হলো পিতৃপ্রধান পরিবার বা পিতৃতান্ত্রিক পরিবার, যে পরিবারে পিতাই হলো প্রধান, তার নির্দেশেই পরিবারের সমস্ত কিছু চলে, উনি অর্থনৈতিকভাবে সকল প্রকার সংস্থান করেন, ইনি হলেন পরিবারের প্রধান। এইটি হলো পিতৃতান্ত্রিক পরিবার। অর্থাৎ পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান একই জিনিস, মাতৃতান্ত্রিক আর মাতৃপ্রধান একই জিনিস। এরপরে পরিবারের যে উত্তরাধিকার এবং বংশানুক্রম নির্ধারণ হওয়া, এই ভিত্তিতে পরিবারকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা পরিবার হলো মাতৃসূত্রীয় পরিবার, মানে মাতার দিক থেকে আত্মীয়তার সূত্র এবং সম্পত্তি প্রাপ্তির সূত্র যদি নির্ধারিত হয় তাহলে সেটিকে মাতৃসূত্রীয় পরিবার বলা হয়। আর সেটি ভিন্ন উল্টোটা যদি হয়, অর্থাৎ পিতার দিক থেকে সম্পদ প্রাপ্তির ঘটনা ঘটে এবং বংশ গণনা করার ক্ষেত্রে, বংশ পরম্পরা নির্ধারণ হওয়ার ক্ষেত্রে যদি পিতার দিক থেকে গুরুত্ব পায় তাহলে সেটিকে পিতৃসূত্রীয় পরিবার বলা হয়। তাহলে মাতৃপ্রধান, পিতৃপ্রধান, মাতৃসূত্রীয়, পিতৃসূত্রীয় পরিবার, এগুলো আমরা আলোচনা করলাম। এখন বিবাহ পরবর্তী বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবারের একটা বিভাজন আছে। বসবাসের ভিত্তিতে, মানে বিয়ে করার পরে যদি একীভূত পরিবারে বসবাস করে তাহলে, আবার সেটা যদি হয় স্বামীর পরিবার, সেখানে তাহলে এটাকে বলা হয় যে পিতৃবাস পরিবার। আর এর উল্টো দিকে যদি ঘর জামাই থাকার বিষয়টা থাকে, অর্থাৎ হলো স্ত্রীর বাড়িতে যদি বসবাসের স্থান নির্ধারণ করা হয় বিয়ে পরবর্তীতে ওই দম্পতির, তাহলে সেটিকে বলা হবে হলো
বাস পরিবার। এছাড়া বিয়ের পরে দেখা যায় যে পিতার বাড়িতেও না, মাতার বাড়িতেও না, অর্থাৎ হলো যে স্বামীর বাড়িতেও না, স্ত্রীর বাড়িতেও না, এটাকে বলা হয় হলো নয়া বাস পরিবার। নতুন করে চাকরি করে ছেলে চাকরিজীবী বিয়ে করে স্ত্রীকে নিয়ে চাকরিস্থলে চলে যাচ্ছে, তার বাবার বাড়িতেও যাচ্ছে না, অর্থাৎ হলো যে ছেলের বাবার বাড়িতেও যাচ্ছে না, মেয়ের বাবার বাড়িতেও যাচ্ছে না। এই যে পরিবারটা, এই পরিবারটাকে আমরা বলছি হলো নয়া বাস পরিবার। তাহলে এই তিনটি সূত্র, এখন সূত্রের ভিত্তিতে পরিবার, ক্ষমতার ভিত্তিতে পরিবার, স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার, এবং সর্বশেষে বিবাহ পরবর্তী বসবাসের স্থানের ভিত্তিতে পরিবারের যে বিভাজন বা পরিবারের যে প্রকরণ, সেই বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্রকরণটা আমরা আলোচনা করলাম। বন্ধুরা, আমার ক্লাসের সময় আর বেশি নাই। পরিবারের যে গুরুত্ব, বিবাহের যে গুরুত্বটা বলেছি, একইভাবে পরিবারের গুরুত্বও কিন্তু ওই বিয়ের গুরুত্বের সাথেই তোমরা মিলায়া পড়লেই হবে। একই রকম গুরুত্ব পরিবারেরও, যেটি গুরুত্ব বিবাহেরও সামাজিক গুরুত্বটা একই রকম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক দিয়ে শেষ করব। বন্ধুরা, অপেক্ষায় থাকো, আমরা ইনশাল্লাহ শীঘ্রই কিনশিপের উপরে তোমাদের আলোচনা নিয়ে আসব পরবর্তী অনলাইন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং নিরাপদে থাকো। তোমরা বাইরে যাবে না। আর বারবার বলছি কিন্তু আমি প্রতিটা ক্লাসে, যে বাইরে যেতে হলে মাস্ক পরে নেবে, এর বিকল্প নাই। আমাদের কোভিড-19 থেকে রক্ষা পাওয়ার এখন একমাত্র উপাদান হলো এই মাস্ক। এই ব্যবহার করা ভুলবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।